আমি ইন্টারাপ্ট করতে বারণ করব। নীলাদ্রিদা এখনো বলেননি, প্রত্যেকে বলেছেন রিকোয়েস্ট, কেউ ইন্টারাপ্ট করবে না। শুভম একটা কথা বললো নীলাদ্রিদা, উনি বললেন যে রাস্তার কথা আমি বলছি সেই রাস্তায় সবচেয়ে বেশি সিপিআইএম এর সিপিআই এর ক্যাডারদের মাওবাদীদের হাতে মরতে হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই মাওবাদীদের মাথাকে বা তাদের সদস্যদের যখন সন্ত্রাসীদের খতম করা হবে তখন সেটাকে গণহত্যা বলে উনি মানতে পারবেন। আমি আপনার কাছে আসবো শুভম, তখন বলবেন। আমি লজিকটা বুঝতে পারছি না। কিশলয়, আমি শুভমকে সত্যি ভালো অভিবাদন দিচ্ছি আজকে ওনার বক্তব্য শুনে, কারণ আমার খুব ভালো লাগছে আজকে সিপিআই এবং সিপিএম হঠাৎ করে গান্ধীবাদী হয়ে গেছে দেখে। কিন্তু আমি যেটা এখনো বুঝতে পারি না কিশলয়, সিপিআই এর আইডিওলজিক্যাল ইন্সপিরেশনকে সোভিয়েত রাশিয়া আমরা যতদূর জানি, তারা জোসেফ স্ট্যালিন যিনি নাজি আগ্রাসনকে আটকেছিলেন তাকে মহানায়ক বলে মনে করে, আমরাও অনেকে মনে করিও। তাই স্ট্যালিনের সময় সোভিয়েত আর্কাইভ থেকে দেখা যাচ্ছে, আমার বানানো তথ্য নয়, মানে ফেসবুকেরও তথ্য নয়, 1921 থেকে 1953 মধ্যে সোভিয়েত রাশিয়ায় 7,99,455 জনকে এক্সিকিউট করা হয়েছিল দেশবিরোধী কাজের জন্য। শুধু তাই নয়, সোভিয়েত গুলাগ ফোর্স লেবার ক্যাম্পে 15 লক্ষ থেকে 17 লক্ষ লোক ওই সময় মারা যায় বা তাদের হত্যা করা হয়েছিল। তারা দেশের শত্রু ছিল বলে স্ট্যালিন তাদের হত্যা করেছিলেন। আবার সিপিএম চীনের কে একটা বিরাট শক্তি বলে মনে করে, মাও সে-তুং এর আদর্শে তারা অনুপ্রাণিত, সেই জন্যই মাওবাদীদের তারা কাছাকাছি সম্ভবত। তা মাও সে-তুং যে কালচারাল রেভলিউশন করেছিলেন 1966 থেকে 1976, অ্যান্ড্রু ওয়েল্ডার বলে একজন গবেষক, তিনি গবেষণা করে সাম্প্রতিককালে দেখিয়েছেন সেই কালচারাল রেভলিউশনের সময় চীনে 16 লক্ষ লোক মারা গেছিল। তা এই যে রাশিয়ায় জোসেফ স্ট্যালিনের সময় দেশের শত্রুদের হত্যা করা হলো, চীনে যাদের তারা দেশের শত্রু মনে কিছু কালচারাল রেভলিউশনে হত্যা করা হলো, তার কোনো সমালোচনা কেন আমরা সিপিআই বা সিপিআইএম এর মুখে শুনতে পাই না? কিছু নয়, আমাদের দেশটাকে আমরা মহাত্মা গান্ধীর দেশ বলে সারা বিশ্ব জানি এবং আমরা অহিংসায় বিশ্বাস করি, গান্ধীজির দেশ বলে আমরা গর্বিত। কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই এদেশে আরেকজন মানুষ জন্মেছিলেন যার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু, যাকে সিপিআই একসময় তোজর কুকুর বলেছিল। ঠিক, আমার দেখে আজ গর্ব হচ্ছে, কার্টুন মানে নেতাজির পথে ভারতবর্ষ অহিংসায় বিশ্বাস করার পাশাপাশি যখন আমাদের দেশের মানুষরা আক্রান্ত হচ্ছে তখন প্রত্যাঘাত করার সাহস দেখাচ্ছে। আমাদের দেশের মানুষরা 2008 সালে মুম্বাইতে যখন সন্ত্রাসবাদীরা ঢুকেছিল, আক্রমণ করেছিল সাধারণ মানুষকে, তখনও তারা আক্রান্ত হয়েছিল। তখন ভারত সেই সাহস দেখাতে পারেনি ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে। আর এই সন্ত্রাসবাদী যে আক্রমণ করে, ধরুন কাশ্মীরে যে আক্রমণ হলো, সন্ত্রাসবাদীরা কখনো একা থাকে না, ভেতরের লোকও থাকে। এই যে কাশ্মীরে আক্রমণ হয়েছিল, এর পেছনে স্থানীয় লোকদের সহায়তা না থাকলে কখনো সন্ত্রাসবাদীরা পহেলগাঁওতে অত বড় আক্রমণ করতে পারে না। তাহলে সিপিআই বা সিপিআইএম কি বলতে চায় যে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা আক্রমণ করলো, তাদের হত্যা করো, কিন্তু যারা সহযোগিতা করলো তাদের ছেড়ে দাও? এই দ্বিচারিতা তারা বলতে পারে? আমাদের ইতিহাসের দিকে তাকান, রাবণ বিদেশি শত্রু ছিল, ভারতে এসে আক্রমণ করেছিল, শ্রীরামচন্দ্র প্রত্যাঘাত করেছিলেন। আমাদের দেশের শত্রু দুর্যোধন, দুঃশাসন, দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন অর্জুন, গান্ডীবধারী অর্জুন তাদের ধ্বংস করেছিলেন। সেদিন অর্জুন ছিলেন, আজ রয়েছেন নরেন্দ্র মোদী। দেশের শত্রুদের বিরুদ্ধে আমরা যদি লড়াই করতে না পারি, তাহলে বিদেশি শত্রুদের বিরুদ্ধে লড়াই করার আমাদের সাহস হবে কি করে? তাহলে বিদেশি শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়াই ন্যায্যতা পাবে কি করে? পাকিস্তানি তো আমাদের দিকে আঙুল তুলে বলবে, আরে তোমাদের দেশেই তো মাওবাদীরা বসে থাকে, তোমাদের দেশেই তো সিপিআই এর রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকের স্টুডিওতে বসে মাওবাদীদের জন্য গলা ফাটায়, আর তোমরা আমাদের মারতে আসছো, হাতে একে নিউট্রালাইজ করো। এটা পাকিস্তান আমাদের দিকে আঙুল তুলে বসবে। আজকে রিপাবলিকে স্পষ্ট হয়ে গেল সিপিআই মাওবাদীদের সমর্থন করে, তাদের বাঁচাতে তারা এসছে। মাওবাদীরা মানুষকে মারবে আর সিপিআই মাওবাদীদের বাঁচাবে। সুতরাং হাতে হাত ধরে এই সন্ত্রাসবাদ চালাচ্ছি। মাওবাদীরা যদি সন্ত্রাসবাদী হয়, আমার পাশে যিনি বসে আছেন উনি কেন সন্ত্রাসবাদী নন? আমার কথা হচ্ছে সন্ত্রাসী প্রত্যেকটা মানুষ যার হাতে বন্দুক আছে, যারা দেশের কনস্টিটিউশনের বাইরে গিয়ে যারা হাতে বন্দুক তুলেছে তারা সন্ত্রাসী। বেশ, আমি আছি, আমি সবার কাছে যাবো। মুখোশ খুলে গেছে কিছু নয়, নীলাদ্রিদা মুখোশ খুলেছে, কারণ উনি হাততালি দিতে পারেননি। আমি যখন বলেছিলাম দেশের প্যারামিলিটারি ফোর্সের জন্য, আমি প্রত্যেকের কাছে এক রাউন্ড করে যাব। আমার একটা ছোট্ট ইনফরমেশন আমি শেয়ার করব। এই ইনফরমেশনটা হচ্ছে যখন দেশ ভাগ হচ্ছে,
যখন দেশ ভাগ হচ্ছে তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই এর ফর্মাল জেনারেল সেক্রেটারি গঙ্গাধর অধিকারী তিনি তার বইতে লিখছেন, আমি কোট বল, এক সেকেন্ড তার আগে কথা বলছি, 33 থেকে 35 জেনারেল সেক্রেটারি ছিলেন, এক্স জেনারেল সেক্রেটারি তিনি ছিলেন। তার বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড ন্যাশনাল ইউনিটি। এই বইয়ের মধ্যে উনি লিখছেন, যখন আমরা বুঝতে পারবো যে পাকিস্তানের দাবির পিছনে ন্যায্যতা আছে এবং মানুষের ইচ্ছে আছে যেমন সিন্ধি, বালোচ, পাঞ্জাবিদের, তখনই আমরা বুঝবো এই গোটা সমস্যার সহজ সমাধান আছে, তাদের দাবি পূরণ করে দেওয়া হয়ে গেল। রনেন সেন 1973 থেকে 1973 থেকে 1976 এআইটিইউসি প্রেসিডেন্ট ছিলেন, সিপিআই এর বারাসাত থেকে লোকসভা মেম্বার হন 1952 এবং 1957-এ। তিনি লিখছেন নিজের আত্মজীবনীতে, লীগের পাকিস্তানের দাবি পার্টি মোটামুটি ন্যায্য মনে করত। লীগের পাকিস্তানের দাবির পেছনে যে অগণিত মুসলিমের জমায়েত হয়েছিল, পার্টি তাকে প্রগতিশীল মনোভাব মনে করত। তারাই আজকে মাওবাদীদের খতম করলে সেটাকে গণহত্যা বলছে কেন, সেটা নিয়ে সবাই মিলে ভাবার সময় এসেছে। আমি প্রত্যেকের কাছে যাব 30 সেকেন্ড করে। অব্র 30 সেকেন্ড। আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো একটা রাষ্ট্রের অঙ্গ, আমরা একটা রাষ্ট্রের সিটিজেন, সেখানে একটা কনস্টিটিউশন বলে জিনিস রয়েছে। এই সিপিআই বা সিপিএম যেই গণতন্ত্রে নাকি বিশ্বাস করে, যেই পার্টি সিস্টেমে বিশ্বাস করে এবং যেইখানে ভোট লড়ে, সেটার তো একটা কনস্টিটিউশন দ্বারা পরিচালিত। আর সেখানে আপনি একদম উল্টো দিকে দেখে নিন এই মাওবাদীদের, এরা রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না, এরা ভারত রাষ্ট্রকে মানে না, ভেঙে দিতে চায়, কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে মানে না। তাহলে আমার মৌলিক প্রশ্ন হচ্ছে, আজকে এই স্টুডিওতে বসে এবং সোশ্যাল মিডিয়াতেও পরিষ্কার প্রেস স্টেটমেন্ট দিয়ে নির্লজ্জের মতো সিপিআই বা সিপিএম যখন মাওবাদীদের, যারা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্র ব্যবস্থাই মানে না, ভারতকে শেষ করতে চায়, তাদেরকে সমর্থন করে, তারপরে আমি যদি বা কেউ যদি সিপিআই এবং সিপিএমকে দেশ বিরোধী দালাল শক্তি বলে, তাহলে ভুলটা কোথায়? বেশ, শুভম 30 সেকেন্ড। একটু আগে যে ব্রিটিশ জমানায় অস্ত্র তুলে নেওয়ার কথা হলো, ব্রিটিশ আমলে ব্রিটিশদের তাড়াবার জন্য অস্ত্র তুলে নিয়ে যারা শহীদ হয়েছিলেন, সেই কনকলতা বড়ুয়া থেকে শুরু করে, হেমু কালানি থেকে শুরু করে, কর্নেল সিং থেকে শুরু করে ভগৎ সিং, তারা সবাই কমিউনিস্ট ছিলেন। আর দুঃখের কথা হচ্ছে, আজকে যারা দেশের জন্য গলা ফাটাচ্ছে, তাদের একজনের শহীদ ওই সময় দেশের জন্য অস্ত্র তুলে নেয়নি। দ্বিতীয় কথা, ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, স্ট্যালিনের কথা উনি যেটা বললেন, আমরা স্ট্যালিনকে সমর্থন করি এই জন্যই, কারণ যদি স্ট্যালিন না থাকতেন, যদি সোভিয়েত ইউনিয়ন না থাকতো, তাহলে হিটলারের হাতে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। স্ট্যালিন না থাকলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত, স্ট্যালিন না থাকলে। 30 সেকেন্ড সৌরভপ্রিয়, 30 সেকেন্ড। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত, স্ট্যালিন না থাকলে। 30 সেকেন্ড। বামপন্থীরা বদ্ধ পাগল, ওদেরকে দোষ দেবেন না। তাদের গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেত। 30 সেকেন্ড আছে। নেতাজির কথা তৈরি করা পুকুর বলেছিল, আপনি বলুন। সৌরভপ্রিয় বলুন। সৌরভপ্রিয়, হ্যাঁ, না আমি একটা কথা বলি, সেটা হচ্ছে শুভম দলীয় বাধ্যবাধকতার মধ্যে কথাবার্তা বলছে, ওর কিছু করার নেই, হয়তো ছেলে হিসেবেও ভালো, কিন্তু আজ ওর পরিবারের বাবা মা বা তার সন্তানকে যদি মাওবাদীরা খুন করে দিত, তাহলে আজকে ও এই ধরনের টুইটকে সমর্থন করতো নাকি বা মাওবাদকে এইভাবে সমর্থন করতো নাকি আমার ঠিক জানা নেই। সেটা ও দলীয় বাধ্যবাধকতা করছে, কিন্তু ওর পরিবারের ওপর যদি এসে পড়তো তাহলে বোঝা যেত। আমাদের সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে যে আমাদের যে শহুরে ভদ্রলোক, চশমা পরা, সাইডে একটা ব্যাগ নেওয়া, সেই মাওবাদী মানসিকতার লোকরা যারা এই মাওবাদী বোড়েগুলোকে এই শহর থেকে টাকা জোগাড় করে এই ধরনের সন্ত্রাস করার অধিকার দিচ্ছে, আগে তাদেরকেও খুঁজে খুঁজে বার করে তাদেরকে শেষ করতে হবে। আপনার সময় নেই, কিন্তু সৌরভপ্রিয় বলছে যাদবপুরে কেন লেখা থাকবে আজাদ কাশ্মীর? স্যার, স্ট্যালিন না থাকলে গোটা বিশ্বটাই তো ধ্বংস হতো, আপনিও বসে থাকতে পারতেন না। 30 সেকেন্ড, না টাইম নেই। 30 সেকেন্ড। অডিও ডাউন। 30 সেকেন্ড। বলুন। অডিও ডাউন। 30 সেকেন্ড। বেশ, তাহলেও আপনারা সমর্থন করছেন মাওবাদীদের, নির্লজ্জ। অডিও ডাউন। অডিও ডাউন। অডিও ডাউন। অনেকগুলো গুলাগ লাগবে, ঠিক আছে? আমি মধ্যে কথা বলি। আচ্ছা, দেশের কোনে 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 পকেট থাকবে মিনি পাকিস্তানের পকেট, দেশের কোনে 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 পকেট থাকবে মাওবাদীদের পকেট, দেশের কোনে কোনে খালিস্তানিদের পকেট থাকবে, দেশ খুব ভালো চলবে। আর পাকিস্তানের লোক যদি ভারতে আক্রমণটা একটু করার চেষ্টা করত, আমি বুঝতে পারছি না
একটু সুমনের থেকেও জানতে চাইছি, মাওবাদীদের স্ট্যান্ডটা কি হতো? তোরা আয়, এই অপশক্তিকে ধ্বংস করার জন্য তোরা দেশটা দখল করে নে, এটা কি বলতো? আমি একটুখানি ক্লিয়ার করছি। আর সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব, সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব কোনটা? মাওবাদী কোন সময় নেই, 30 সেকেন্ড। স্ট্যালিন না থাকলে গোটা বিশ্বটা ধ্বংস হয়ে যেত স্যার। না না না, পৃথিবীর সবচেয়ে বড়, প্রথমত আমার মাওবাদী বন্ধুকে অনুরোধ করছি একটু চুপ করতে। এই মাওবাদী বন্ধুকে অনুরোধ করতে চুপ করছি। স্ট্যালিন হিটলারের মতোই একজন সন্ত্রাসবাদী ছিলেন। হিটলার যত লোককে কনসেন্ট্রেশন ক্যাম্পে মেরেছিলেন তার থেকে অনেক বেশি লোককে মেরেছিলেন স্ট্যালিন। এবং তারা যখন এখনো স্ট্যালিনকে জাস্টিফাই করছেন, এরা যে গোটা বিশ্বটাই ধ্বংস হয়ে যেত। আমার সময় শেষ হয়ে গিয়েছে, আমাকে এখানে শেষ করতে হবে। আজকে এই স্টুডিওতে প্রমাণিত হলো, এই স্টুডিওয় প্রমাণ হলো যে এই রাজ্যে, এই দেশের ভেতরে বসে এখনো কিছু মানুষ দেশের ভেতর থাকা, যারা অস্ত্র তুলে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে তাদের কথায় অস্ত্র তুলেছে, সেই রাষ্ট্রকে তো আমি সমর্থন করি, আমি ভোট দিয়েছি। তাহলে কি আমার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে, আপনার বিরুদ্ধেও করেছে? তার মানে তো আমাকেও মারবে, আপনাকেও মারবে। রাষ্ট্র আর দেশের মধ্যে তফাৎ এই কথায় গুলিয়ে দিয়ে আমাদের মাথায় কখন বন্দুক ধরবে আর বলবে যে এই মাওবাদীরাই দেশের, রাষ্ট্রের ভালো চায়, বাকিরা চায় না, তাই তোমায় খুন করছি, তাই জন্য একটু খুনটা হয়ে যাও। সন্ত্রাসকে জাস্টিফাই করা, এই মাওবাদী হোক বা লস্করি তৈবা, যাদের হাতে বন্দুক থাকবে তারা খতম হবে। তারা খতম হচ্ছে 2026-এর মধ্যে। এরপর 2026-এর পর আর কোনো মাওবাদী খুঁজে পাওয়া যাবে না। অপেক্ষা করুন, ঘড়ির কাঁটা চলছে টিকটক টিকটক। ছোট্ট বিরতির পর ফিরছি।